আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার বটি, পিঁড়ি নিয়ে বসে গেলাম কাটাকাটিতে। আপনাদেরকে এর আগেও অনেকবার বলেছি আমি কাটাকাটি বিষয়ে একদম অপারগ। মানে অনভিজ্ঞ একজন মানুষ। কাটাকাটি টোটালি করতেই পারি না। কাটাকাটি করতে গেলে মনে হয় যেন এই হাত কেটে গেল, এই শরীর কেটে গেল এরকম মনে হয়। ছুরি চাপাতি দিয়ে তো কাজ করতেই পারি না। তাই বটি আনাইছি দেশে থেকে। তো বটি নিয়ে এখন আজকে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো আজকে ভুনা করব। তাই চিংড়ি মাছগুলো বটি নিয়ে কাটতে বসেছি। এই চিংড়ি মাছের মধ্যে কাটতে গিয়ে চিংড়ি মাছে তো আসলে তেমন কোনো কিছু থাকে না। পিঠে ছোটটা মাথার ছোটটা ফেলে দেই, আর পিঠে একটা ওই যে কালো সুতার মতো আছে ময়লা, এই যে দেখাইলাম, দেখলেন আপনারা। এই কালো পিঠের ময়লাটা বের করে ফেলতে হয়। এটা একদম লেজ থেকে মাথা পর্যন্ত থাকে। এটা অনেকেই জানে না, অনেকেই জানে। এটা বের করে ফেলে দিতে হয়, এটা ময়লা। আর মাথার ভিতরে একটা পোটলা থাকে, সেই পোটলাটা ফেলে দিতে হয়, ওটা আমরা বলি হাগুর পোটলা। তো যাই হোক, সেটা বের করে করে বেছে বেছে কাটতেছি। সেখানে পিঠে একটু বটি দিয়ে এঁকে এঁকে ওই পোটলা রগটা, ওই যে ময়লার সুতাটা বের করে আর মাথার পোটলাটা ফেলে দেই, আর মাথার ছোটটা ফেলে দেই। দিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। এখানে প্রায় 1 কেজি চিংড়ি মাছ আছে। তো এখানে এই 1 কেজি চিংড়ি মাছ আমরা ধরেন, যদি পরিমাণে হিসাব করি, 22 থেকে 23টা চিংড়ি মাছ আসছে, বা 24-25টা চিংড়ি মাছ আসছে। তো যাই হোক, 1 কেজি চিংড়ি মাছের দাম নিয়েছে 18 ইউরো। তো 1 কেজি চিংড়ি মাছ, এটা ডিপেন্ড করে, কোনোটা 13 ইউরো, কোনোটা 18 ইউরো, কোনোটা 14 ইউরো, এটা 18 ইউরো করে নিয়েছে। 1 কেজি চিংড়ি মাছের মধ্যে আমি এটা কিছু ভুনা করব, কিছু রান্না করব। তো সেই জন্য কিছু আলু নিয়ে বসছি, কাঁচামরিচ নিয়ে বসছি, পেঁয়াজ কেটে আগে ফ্রিজিং করে রেখে দিয়েছি, পেঁয়াজ আছে। তা আলুটা কাটবো, আলুটা রান্না করব। যেটা দিয়ে দেখতে থাকবেন কি দিয়ে রান্না করি। আর কাঁচামরিচটা কেটে নিচ্ছি, চিংড়ি মাছ সবগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু চিংড়ি মাছ কাটার পরে ধুই না, সে কারণে এটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি, আগেই ভালো করে ধুয়ে নেই। এখন কাঁচামরিচটা কাটা শেষ করলাম। আলুটা এখন একটু লম্বা লম্বা করে চিকেন চিকেন করে কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আলুটা যেটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে ডাটা দিয়ে রান্না করব। এটা আমার গার্ডেনের ডাটা। আমি গার্ডেনের ডাটাগুলো তুলে বেছে টেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে শুকিয়ে এটাকে ফ্রিজ করে রেখেছি, ডিপ করে রেখেছি। এখন ডিপ থেকে বের করে করে এটা সময় মতো রান্না করি। শাক, ডাটা, মিষ্টি কুমড়া, টমেটো, এগুলো যখন যা লাগে রান্না করি। তো এই যে চিংড়ি মাছগুলো সব মশলা দিয়ে মাখিয়ে, একদম জিরা, ধনিয়া, হলুদ, মরিচ সব মাখিয়ে, লবণ টবণ সব মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। আর ডান পাশে দিয়ে আরেকটা প্যান তুলে দিয়েছি, সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সেটা তরকারির জন্য। তো সেটা ডাটা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সেটাও রান্না করব। আর এটা হচ্ছে শুধু চিংড়ি মাছের ভুনা করব। পাশাপাশি কালকের একটু মুরগির গোশত তরকারি আছে, ডাল, মুসুরের ডাল রান্না করেছিলাম, সেটা আছে। তো যাই হোক, দেখতে থাকুন আমার সাথে, এনজয় করতে থাকুন আমার রান্নাটা। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করি। আপনাদেরকে স্টুডেন্ট ভিসা সম্পর্কে আজকে একটু বলি। নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসা হচ্ছে যে, নেদারল্যান্ডে আন্তর্জাতিক স্টুডেন্ট আসার আইন খুব সংকুচিত হয়ে যাচ্ছে, কারণ আন্তর্জাতিক স্টুডেন্ট এখন থেকে কমিয়ে দেবে আনার বিষয়। কারণ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, নতুন গভর্নমেন্ট এসে আপনারা জানেন এবছর নতুন গভর্নমেন্ট আসার পরে অনেক কিছু নেদারল্যান্ডের আইন কানুন, আসলে নেদারল্যান্ডে প্রতিটা দেশেরই আইন কানুন প্রতি বছরই চেঞ্জ হয়। তো এখানেও এবার আইন কানুন চেঞ্জ হয়েছে আন্তর্জাতিক স্টুডেন্টের ক্ষেত্রে। আগে যে ফ্যাসিলিটিগুলো ছিল, আগের থেকে এখন ফ্যাসিলিটি অনেক কমিয়ে দিয়েছে, কাজকর্মের ফ্যাসিলিটি। তারপরেও সবাই আছে, কাজ তো করতেছে না, এমনও স্টুডেন্ট আছে মাসে 3,000-4,000 ইউরো ইনকাম করে। আবার কেউ দেখা গেছে যে 1,000 ইউরো ইনকাম করতে পারে না, কারণ ওই যে ফ্রিল্যান্সিং কাজগুলো, যেটা টেম্পার, ইয়াং ওয়ান্স, এই কাজগুলো এখন বন্ধ। কিন্তু অনেকে করে কি আইডি ভাড়া নিয়ে কাজগুলো করতে পারে, অনেকের থেকে আইডি ভাড়া নেয়, যদিও এটা লিগাল না ইলিগাল, তারপরে অনেকে করে ইলিগালি কাজগুলো। তো এই হচ্ছে অবস্থা। আর পাশাপাশি হচ্ছে, আপনি স্টুডেন্ট ভিসা যদি আসেন, অবশ্যই আপনার স্পাউস নিয়ে আসতে পারবেন, কিন্তু স্পাউস আনার ক্ষেত্রে আপনাকে আগে আসতে হবে স্টুডেন্ট ভিসা, ইউনিভার্সিটি ভর্তি টর্তি সবকিছু কমপ্লিট করে আপনি আগে আসবেন, এসে পড়াশোনা শুরু করবেন। পড়াশোনা শুরু করে এই দেশের আপনাকে একটা বাসা পেতে হবে, আপনার ট্যাক্স নাম্বার, মানে এটাকে বিএসএন বলে, ট্যাক্স নাম্বারটা তৈরি করতে হবে। ট্যাক্স নাম্বার তৈরি করে আপনাকে এখানের স্টুডেন্ট রেসিডেন্সটা নিয়ে নিতে হবে। ওগুলো ইউনিভার্সিটির কিছু ডকুমেন্টস ব্যাপার থাকে, মিউনিসিপ্যালিটির ডকুমেন্টস ব্যাপার থাকে, যে মিউনিসিপ্যালিটিতে আপনি ধরেন যে একটা রেজিস্ট্রেশন নিতে হবে, যে কোন বাসায় আপনি বসবাস করবেন, সেই বাসাতে আপনি সদস্য হিসেবে রেজিস্ট্রেশন নিতে হবে। রেজিস্ট্রেশন নিয়ে ওখান থেকে বিএসএন বের করতে হবে মিউনিসিপ্যালিটি থেকে। বিএসএন হচ্ছে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। বিএসএন বের করার পরে তারপরে হচ্ছে আপনাকে
কাজে জয়েন করতে হবে। কাজে জয়েন করার পরে তারপরে আপনি হচ্ছেন হাজব্যান্ডের জন্য, কাজে জয়েন করা ছাড়া আপনার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিএসএন হয়ে গেলে আপনি এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা টুকা ডিপোজিট দিতে হবে, ডিপোজিট দিয়ে আপনার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন। কিছু প্রসেসিং খরচ আছে যে কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট দিতে হয়। তবে হাজব্যান্ডের জন্য মানে স্পাউস হাজব্যান্ড হলে ওয়াইফের জন্য, ওয়াইফ হলে হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে তারপরে যখন এখানে আইএনডি বলে, আইএনডি থেকে যখন আপনার সেটার হাজব্যান্ডের বা ওয়াইফের ডকুমেন্টস আসবে, দেন তারা এম্বাসিতে দাঁড়ানোর জন্য একটা ডকুমেন্টস দেবে, তো দেন তারা এম্বাসিতে দাঁড়াবে। সেটার জন্য তেমন কোনো খরচপাতি লাগে না, বা হাজব্যান্ডের কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না, হাজব্যান্ডের ইনকাম টিনকাম কিছু দেখাতে হয় না। তবে হাজব্যান্ড যেহেতু বা স্ত্রী যেহেতু মানে যে স্টুডেন্ট ভিসা আসবে তার ডিপেন্ডেবল হয়েই তার স্বামী বা স্ত্রী আসবে, সে কারণে সে কাজ করার কোনো অনুমতি এখানে নেই। ডিপেন্ডেবল ভিসার ক্ষেত্রে কোনো কাজ করতে পারে না যারা স্টুডেন্টের উপর ডিপেন্ডেবল হয়ে আসে। সেটা যদি বউ আসে, স্বামী ডিপেন্ডেবল হয়ে আসে, স্বামী আসলে বউ ডিপেন্ডেবল হয়ে আসে। তো এই মানে এইভাবেই কিন্তু চলছে। আপনারা যেটা আমাকে বুঝবেন না সেটা আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আর ওয়ার্ক পারমিটের বিষয়ে অনেকে জানতে চান, আমার ইউটিউবে চ্যানেলে অনেকে ওয়ার্ক পারমিটের বিষয়গুলো জানতে চান। এই ওয়ার্ক পারমিটের বিষয়গুলো আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি, তারপরও আপনাদের যেখানে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার থেকে জেনে নেবেন, আমাকে প্রশ্ন করবেন। আমি চেষ্টা করব সময় সুযোগ মতো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে, নতুন করে ভিডিও বানিয়ে আপনাদের সব প্রশ্নগুলোর সমাধান করার জন্য। আমি আমার রান্নার মাঝে আপনাদেরকে বার্তাগুলো দেওয়ার চেষ্টা করেছি, কারণ এখন অনেক 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 বেশি ঠান্ডা, বাইরে গিয়ে ভিডিও করা আপনাদের জন্য সম্ভব না। আপনাদের জন্য আমি নতুনভাবে যে বাইরে গিয়ে ভিডিও করবো এটা সম্ভব না। তো অনেকে বলেন আপু বিভিন্ন দেশে গিয়ে গিয়ে ভিডিও করেন, সেটা করব ভাই। আসলে ঠান্ডা ঠান্ডা নিজেরও অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, নিজের সময়, নিজের কাজের ব্যস্ততা, অনেক ব্যাপার স্যাপার আছে ভাই। আমরা বাহিরে তো কাজকর্ম করে খাই, ফ্রি থাকি না। তারপর সবকিছু মিলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু করব ইউটিউব চ্যানেলে এবং আমার পেজে সবাই নজর রাখবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই রইল। আপনাদের সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। এই যে দেখুন আমারও রান্না হয়ে গেছে। এই যে ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি করে কিছু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর ওখানে চিংড়ি মাছ ভুনা করেছি, ওখানে একটু মুরগির মাংস তরকারি আছে, ডাল আছে। এই তো এই দিয়ে আজকে মোটামুটি ভালো একটা আয়োজন হয়ে গেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।